सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। সকাল থেকেই আজ ভারী বিরক্ত লাগছে সরস্বতীর। পণ্ডিত মশাই একটা নতুন পুঁথি দিয়ে বলেছেন ভালো করে পড়ে সেটা আবার নতুন করে লিখে নিয়ে আসতে। পড়া হয়ে গেছে সরস্বতীর। রাতে মায়ের কাছে বলতে গিয়ে দেখেছে দিব্যি ঝরঝর করে বলতে পারছে, কোথাও আটকাচ্ছে না। কিন্তু লিখতে গিয়েই হলো বিপদ। সরকাঠির কলমের মুখটা এমন ভোঁতা হয়ে গেছে যে কালিতে ডুবলেই মোটা মোটা লেখা পড়ছে। ধুত্তেরি বলে কলমটা নামিয়ে রেখে সরস্বতী ভাবল, রোজ রোজ পড়াশোনা করতে ভালো লাগে নাকি, আজ বরং অন্য কিছু করা যাক। কিন্তু নতুন কিছু ভাবার আগেই দৌড়ে ঘরে ঢুকলো লক্ষ্মী আর গণেশ। হয়ে গেছে হয়ে গেছে, আমাদের কাজ হয়ে গেছে, এবার তোমার পালা। আমার আমার আবার কি কাজ? সরস্বতী তো অবাক। ওমা, মনে নেই কাল যে মা তোমায় বললে বড়ি পাহারা দিতে হবে? টট্টরিয়ে ওঠে লক্ষ্মী। কদিন ধরেই ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে। দুর্গা তাই ঠিক করেছে এই বেলা বড়ি দিয়ে নেবে খানিক। তবে দুর্গার সংসারে সব কাজই ছেলে মেয়েদের মধ্যে সুষ্ঠুভাবে ভাগ করে দেওয়া, কারুর ফাঁকি দেওয়ার জটি নেই। বড়ির জন্য আগের দিন রাতেই সেরখানেক ডাল ভিজিয়ে রাখা হয়েছিল। সকালে উঠেই সেগুলোকে মিহি করে শিলে বেটে দিয়েছে গণেশ। কালো জিরে মিশিয়ে চমৎকার করে ফেটিয়েছে কার্তিক। লক্ষ্মীর দায়িত্ব ছিল কাঁসার থালায় তেল বুলিয়ে তৈরি করে রাখা, তাই থালায় থালায় সুন্দর করে বড়ি দিয়েছে দুর্গা। লক্ষ্মী আর গণেশ মিলে সেগুলোকে রোদ্দুরে রেখেও এসেছে। এবার সরস্বতীর পালা, বড়ি পাহারা দিতে হবে তাকে, কাকচিল যাতে মুখ না দেয়। পিছনের বাগানে বড়ি শুকোতে দেওয়া হয়েছে, সেখানে গিয়ে গাছের ছায়ায় বসল সরস্বতী। বেশ ভালোই লাগছে, প্রতিদিন বই মুখস্থ করার থেকে বেশ অন্যরকম। ঠিক এমনি সময় ভুঁড়ি দুলিয়ে হাজির গণেশ। তুমি বসে বসে বড়ি পাহারা দাও, আমি আর লক্ষ্মী চললাম নিচের গ্রামে খেলতে। বুড়ি বসন্তী খেলা হবে আজ। অবশ্য তোমার তো খেলাধুলো তেমন ভালো লাগে না, পড়াশোনা করতেই বেশি ভালো লাগে। তোমার বই খাতাগুলো এখানে এনে দিই, বসে বসে বরং পড়ো। গণেশের কথা শুনে রাগে গা জ্বলে গেল সরস্বতীর। কোনো উত্তর না দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে রইল। তাহলে বরং তোমার বীণাটাই এনে দিই, বীণার আওয়াজে কাকচিল যদি পালিয়ে যায় তাহলে সুবিধাই হবে তোমার। এই না বলে সত্যি সত্যি বীণাটা এনে সরস্বতীর পাশে রেখে দিল গণেশ। তারপর চলে যেতে যেতেও ফিরে এলো আবার। এই নাও, এটা রাখো বলে তার হাতে দিলে এক কৌটো গুড়ুল আর একটা গুলতি। বসে বসে নিশানা ঠিক করো, বড়িতে পাখি টাকি মুখ দিতে এলে সট সট করে ঘায়াল করতে পারবে। গণেশ চলে গেলে গুলতিটা হাতে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখলে সরস্বতী। নিজে অবশ্য কখনো ছোড়েনি, কিন্তু কার্তিক গণেশকে তো অনেকবার ছুঁড়তে দেখেছে, তাই ব্যাপারটা মোটামুটি জানা আছে। একটা গুড়ুল তুলে নিয়ে সামনের একটা গাছ লক্ষ্য করে ছুঁড়ল সরস্বতী। গুড়ুলটা সমকোণে বেঁকে গিয়ে থপ করে গিয়ে পড়ল বড়ির থালার ঠিক পাশটিতে। আর একটু হলেই হয়েছিল আর কি, গুড়ুল ছুঁড়ে বড়ি নষ্ট করলে আর দেখতে হতো না। ভয় ভয়ে গুলতিটা পাশে নামিয়ে রাখল সরস্বতী। কিন্তু কি করা যায়, সময় যে কাটছে না কিছুতেই। একবার চোখ গেল পাশে রাখা বীণাটার দিকে। বীণা তো আর যেমন তেমন করে বাজানো যায় না, তার বাজাতে বসার আলাদা নিয়ম কানুন আছে। কিন্তু তবু অন্যমনস্কভাবে বীণার তারেই হাত বোলাতে লাগলো সরস্বতী। মৃদু শব্দ হচ্ছে, চেনা সুর আঙুলে খেলা করছে। এই করতে করতে কখন যে চোখ বুজে বাজনায় মন ডুবে গেছে খেয়ালই করতে পারেনি সরস্বতী। হঠাৎ একটা বিশ্রী শব্দে চোখ খুলে দেখে একটা দাঁড় কাক খপ খপ করে বড়িগুলো খাচ্ছে, আর মাঝে মাঝেই তার দিকে ঘাড় বেঁকিয়ে তাকিয়ে করে বিশ্রী আওয়াজ করছে। প্রথম কয়েক মুহূর্ত হতভম্ব সরস্বতী তো ভেবেই পেল না কি করবে। ইতিমধ্যে কাকটা একটা থালার প্রায় অর্ধেকটা সাফ করে ফেলেছে। হঠাৎ সরস্বতীর মনে পড়ল গুলতিটার কথা, আর তক্ষুনি কোনো কিছু না ভেবে গুলতিতে আর একটা গুড়ুল ভরে
প্রাণপণে ছুঁড়ল সে। এরপর যা ঘটল তা দেখে সরস্বতী নিজেই এক কথায় হতভম্ব। খ্যা খ্যা করে বিচ্ছিরি হাসতে হাসতে কাকটা উড়ে গেল ঠিক নাকের ডগা দিয়ে। গুড়ুল তার একটা পালকও খসাতে পারেনি। অথচ উল্টো দিকে নিচু মতো একটা ঝোপড়া গাছের ডাল থেকে থপ করে নিচে পড়ে গেল একটা সাদা ধপধপে হাঁস। গ্রীষ্মের শুরুতে ঠান্ডার দেশে ফিরে যাওয়ার পথে সে বেচারি বসেছিল একটু বিশ্রাম নিতে। গুরুটা সোজা গিয়ে লেগেছে তার ডানায়। সরস্বতীর ঘরেই ছোট্ট একটা বেতের ঝুড়ির ভেতরে শুইয়ে রাখা হয়েছে হাঁসকে। বেচারির ডানায় খুব চোট লেগেছে, ডানা প্রায় নাড়তেই পারছে না। দুর্গা নরম করে ভাত বানিয়ে দিয়েছে, তাই অল্প অল্প খাওয়ানো হচ্ছে তাকে। কাকের বদলে হাঁস মেরে সরস্বতী এতই লজ্জা আর দুঃখ পেয়েছে যে কার্তিক গণেশ তাকে খেপাতে পর্যন্ত পারছে না, বরং কাঠির বাড় দিয়ে হাঁসের ডানাটাকে শক্ত করে বেঁধে দিয়েছে যাতে তাড়াতাড়ি জুড়ে যায়। বিমক্কা অমন গুড়ুলের বাড়ি খেয়ে হাঁস অবশ্য প্রথমটায় সরস্বতীর ওপর ভারী রেগেছিল, কিন্তু তার কান্নাকাটি আর যত্নআতি দেখে আস্তে আস্তে হাঁসের মন গলল। প্রতিদিন সরস্বতী তাকে নিজের হাতে খেতে দেয়, মস্ত জলের গামলায় আস্তে আস্তে নিয়ে গিয়ে বসিয়ে দেয়। হাঁসের ডানার জোর যেমন একটু একটু করে বাড়ছে, তেমনি তাদের দুজনের মধ্যে ভাবও বাড়ছে আস্তে আস্তে। এরই মধ্যে একদিন সকালে উঠে সরস্বতী দেখে হাঁস তখনও তার ঝুড়ির মধ্যে ঘুমোচ্ছে, কিন্তু তার একটি পালক খসে পড়ে আছে মাটিতে। ধপধপে সাদা পালক, রেশমের মতো নরম, নিচের দিকটা শক্ত ছুঁচলো। হাতে নিয়ে দেখতে দেখতে হঠাৎ কি মনে হয় সরস্বতীর, দোয়াতে পালকটা ডুবিয়ে লিখতে শুরু করে। তারপর তালপাতায় মুক্তোর মতো অক্ষর ফুটে উঠতে দেখে চমকে উঠে নিজেই। এতদিনে পাওয়া গেছে মনের মতো কলম। ডানার হাড় জুড়ে গেছে, পাখনাতেও পুরোপুরি জোর এসেছে। এবার তাই ফের পাড়ি দেবে হাঁস। শিব পাঁজি পুঁথি দেখে বলেছে আগামীকাল ভালো দিন আছে। বাড়ির সবারই তাই কম বেশি মন খারাপ। দুর্গা তাই ঠিক করেছে যাওয়ার আগের দিন হাঁসকে একটু পায়েস করে খাওয়াবে। নিচের গ্রাম থেকে গয়লা এসেছে দুধ দিতে। পায়েস বানানো হবে, তাই একটু বেশিই দুধ চাই। কিন্তু দুধের চেহারা দেখে দুর্গার তো চক্ষু স্থির। এ তো একেবারে ট্যাল ট্যাল করছে। নিশ্চিত দুধের সঙ্গে ইচ্ছে মতো জল মিশিয়েছে গয়লা। কিন্তু গয়লাকে সে কথা বলতেই সে তো চোটে লাল। আমাদের কৈলাস পর্বতে দুধ এমনি হয় দিদিমণি, এ তো তোমাদের বাংলাদেশ নয় যে বটের আঠার মতো দুধ হবে। এখানকার গরুরা পাতলা ঘাস খায়, দুধও পাতলা দেয়। বিশেষ না হয়তো জিজ্ঞেস করো শিব ঠাকুরকে, উনি তো তোমার মতো উটকো লোক নন, জন্মে স্তক এখানে আছেন। সদ্য ঘুম থেকে ওঠা শিব আর একটু হলেই গয়লার কথায় সায় দিয়ে ফেলছিল, কিন্তু দুর্গার কটমটে চোখের দিকে তাকিয়ে থেমে গেল তাড়াতাড়ি। তবে ঝগড়া থামল না, কেউ কারুর কথা মানতে নারাজ। শেষকালে গয়লা বললে দুর্গা যদি প্রমাণ করতে পারে দুধে জল মেশানো আছে, তাহলে আরও এক ঘটি দুধ সে অমনি অমনি দিয়ে যাবে। এইবার দুর্গা পড়ে গেল মহা ফাঁপড়ে। তাই তো, দুধে জল আছে প্রমাণ করবে কি করে? এই সময় হঠাৎ প্যাক প্যাক করে একটা বাটি নিয়ে এগিয়ে এসে হাঁস বললে, দেখাচ্ছি মজা, ঢালো দেখি মা, এই বাটিতে এক বাটি দুধ। অবাক হয়ে দুর্গা দুধ ঢেলে দিলে। ঠোঁট ডুবিয়ে চুকচুক করে খেতে লাগলো হাঁস। একটু পরে মুখ তুলে বললে, এই নাও তোমার জল, দুধটুকু আমি খেয়ে নিয়েছি, এবার প্রমাণ পেলে তো? সবাই অবাক হয়ে দেখলে বাটিতে রয়েছে শুধু আধ বাটি জল। গয়লা তো নাক কান মুলে বাড়ি গেল। দুর্গাও খুব খুশি হয়ে হাঁসকে চমৎকার পায়েস নেদে আদর করে খাওয়ালে। সেদিন রাতে বিছানায় শুয়ে সরস্বতীর আর ঘুম আসে না। অনেকক্ষণ উসকুস করে শেষকালে বললে, আচ্ছা হাঁস, তুমি ঠান্ডা দেশে উড়ে না গিয়ে আমার বাহন হয়ে আমাদের বাড়িতে থেকে যেতে পারো না? কেন, তোমার
বাউন হতে যাব কেন? দেখো, তো তোমার সঙ্গে আমার কিন্তু অনেক মিল, বলে উঠল সরস্বতী। তোমার পালক দিয়ে আমি কলম বানাই, আমার বীণা বাজানো শুনতে তোমার ভালো লাগে, তোমার রংটি কেমন ধপধপে সাদা, আমিও সব সময় সাদা পোশাক পরি, আমাদের দুজনকে কিন্তু ভারী ভালো মানায়। তাছাড়া তোমার গুণেও আমি মুগ্ধ। বেশ বেশ, বুঝেছি। এখন ঘুমিয়ে পড়ো দেখি, আমাকে আবার কাল সকাল সকাল বেরোতে হবে। এই বলে ডানায় ঠোঁট গুজিয়ে ঘুমিয়ে পড়ল হাঁস। মনমরা হয়ে চোখ বুঝল সরস্বতীও। সকালবেলা যখন সরস্বতীর ঘুম ভাঙল, তখন বেশ বেলা হয়ে গেছে। নিচে ঝুড়িতে হাঁস তখনও অঘোর ঘুমে। এদিকে আকাশ দিয়ে হাঁসের পাল উড়ে যাওয়ার আওয়াজ আসছে। তাই তাড়াতাড়ি হাঁসকে ডেকে সরস্বতী বললে, ওঠো ওঠো তাড়াতাড়ি, তোমার সেতুরা তো সব রওনা দিয়ে দিয়েছে। ঝুড়ির মধ্যে আড়মোড়া ভাঙলে হাঁস। তারপর একটু মুখটি তুলে বললে, নাই বা আর গেলাম, তোমার মতো মিষ্টি মেয়েকে ছেড়ে থাকতে আমারও বড্ড মন খারাপ হবে। তবে একটা কথা আছে, প্রতি বছর যখন মামার বাড়ি যাবে তখন কিন্তু আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। দু হাতে হাঁসের গলা জড়িয়ে চুমু খেয়ে সরস্বতী বললে, শুধু মামা বাড়ি কেন, আমি তো সব জায়গাতে তোমার পিঠে চেপে যাব, তুমি যে আমার বাহন। বাহন টাহন মোটেই পছন্দ ছিল না শিব ঠাকুরের। বাহন একটা থাকলে তার আবার যত্ন আত্মীয় তো আছে। তাছাড়া কুঁড়ে মানুষ, ঘোরাঘুরিও পছন্দ নয় মোটেই। কারোর পিঠে চড়লে আবার বেমক্কা গায়ে হাতে ব্যথা। কিন্তু তবু শেষ পর্যন্ত পছন্দ হলো কিনা ষণ্ড মহারাজকে। শিবের বাহন বাছার গল্পটাই এবার শোনো তাহলে। এ মন ব্যাকুল যখন তখন, এ মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে। এ মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে। তবু স্তব্ধতায় সে ধরা দেয় আমার বিনার তারে। এ মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে। তবু স্তব্ধতায় সে ধরা দেয় আমার বিনার তারে। এ মন ব্যাকুল যখন তখন, এ মন ব্যাকুল যখন তখন। জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ। এমন কেন দেয় না কো সাড়া, মানে না বারণ মন। কেন দেয় না কো সাড়া, মানে না বারণ মন। জানি না জানি না কি কারণ, শুধু ভাবনারা মেলে ডানা। এ মন ব্যাকুল যখন তখন, এ মন ব্যাকুল যখন তখন। দুঃখ কি সহজে যায়?
তাকে ধুতে নদী ভরা জল লাগে ও বাতাস লাগে সেই ভেজা অঞ্চল শুকাতে। দুঃখ কি সহজে যায়? তাকে মুছতে মুছতে দুঃখ কি সহজে যায়? তাকে মুছতে দুপুর রোদ্দুর লাগে ও বাতাস লাগে, ধুলো লাগে, বালুকণা লাগে। দুঃখ ধুয়ে মুছতে গেলে থাকে তার অনিবার্য দাগ। একদিন ছিল বলে চেনা যায়, বোঝা যায় সবই। দুঃখ যেন পাণ্ডুলিপি, অকাল প্রয়াত হলে কবি থাকে চমকের মতো স্মৃতি অভিমান খরচ। কপালের অশ্বক্ষুর, নাসার দুপাশে অশ্রুরেখা। কপালের অশ্বক্ষুর, নাসার দুপাশে অশ্রুরেখা। এইসব দুঃখ কি সহজে যায়? তাকে ধুতে নদী ভরা জল লাগে ও বাতাস লাগে সেই ভেজা অঞ্চল শুকাতে। দুঃখ কি সহজে যায়? মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি। মনে পড়ে যায় সেই হৃদয় দেওয়ার তিথি। দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথেরও বাঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে।
মনে আছে সেই একদিন, প্রথম প্রণয় সে তখন, বিমল শরৎকাল, শুভ্র ক্ষীণ মেঘজাল, মৃদু শীতবায়ে স্নিগ্ধ রবির কিরণ। কাননে ফুটিত শেফালিকা, ফুলে ছেয়ে যেত তরুমূল, পরিপূর্ণ সুরধুনি, কুলু কুলু ধ্বনি শুনি, পরপারে বনশ্রেণী, কুয়াশা আকুল। মনে আছে সেই একদিন, প্রথম প্রণয় সে তখন, বিমল শরৎকাল, শুভ্র ক্ষীণ মেঘজাল, মৃদু শীতবায়ে স্নিগ্ধ রবির কিরণ। কাননে ফুটিত শেফালিকা, ফুলে ছেয়ে যেত তরুমূল, পরিপূর্ণ সুরধুনি, কুলু কুলু ধ্বনি শুনি, পরপারে বনশ্রেণী, কুয়াশা আকুল।